হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যা ও ভাঙনের সংখ্যায় মানুষ ভারতকে দুষলেও বাংলাদেশের কিছু ব্যর্থতা রয়েছে বলছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, 28 দিনে 67 জনের মৃত্যু। মশা নিধন ছাড়া কোনোভাবেই নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু বলছেন চিকিৎসকরা। গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার দাবি বিএনপির। আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি, এতে নতুন করে বন্যা আর ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ 44টি জল কপাট খুলে দিয়েছে। শনিবার সন্ধ্যা 6টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.10 সেন্টিমিটার, যা বিপদসীমা ছুঁই ছুঁই। এতে পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার অন্তত 20,000 মানুষ। তলিয়ে গেছে 3,000 হেক্টর জমির ফসল। চরম দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের মানুষ। নতুন করে বন্যার পাশাপাশি ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। ফেনীসহ আরও 9টি জেলায় ভয়াবহ বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করলেও বাংলাদেশেরও কিছু ব্যর্থতা চিহ্নিত করেছেন পানি বিশেষজ্ঞরা। আবহাওয়া নির্ণয়ে সংস্থাগুলোকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পানি বিজ্ঞানী ডক্টর আহমেদুল হাসান। আর পরিবেশ বিজ্ঞানী ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার সমস্যার সমাধানে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। পৃথিবী ক্রমেই উত্তপ্ত হচ্ছে, গলছে হিমালয়ের বরফ, ভূপৃষ্ঠে বাড়ছে পানির মাত্রা। তার উপর রয়েছে এল নিনো ও লা লিনার প্রভাব। এমন অবস্থায় প্রকৃতির আচরণও অনেকটাই বেসামাল, যার তরতাজা উদাহরণ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকস্মিক বন্যা। নোটিশ ছাড়াই ভারতের বাঁধ খুলে দেয়াকেই কারণ হিসেবে দেখছেন বেশিরভাগ মানুষ। তবে দায় কি শুধুই ভারতের, নাকি বাংলাদেশেরও কিছু গাফিলতি ছিল? এমন প্রশ্নের উত্তরে কি বলছেন পানিবিজ্ঞানী ডক্টর আহমেদুল। আমরা কি আগামী সংবাদ পেতে পারতাম না, বা আমরা কি আরও ভালো প্রিপেয়ার্ড হতে পারতাম না? রিস্কের ম্যানেজ করার জন্য আমাদের কি করণীয় থাকতে পারে বলে আমরা চিন্তা করতে পারি। ড্যামের এই রেখাটি পানির স্বাভাবিক প্রবাহ প্রকাশ করছে। প্রবাহিত এই পানি সংরক্ষণেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু যখন সংরক্ষণ করেও ড্যামের পানির ধারণ ক্ষমতা শেষ, তখনই সাধারণত খুলে দেওয়া হয় বাঁধ, যেটি ঘটেছে কুমিল্লা আর ফেনীর ক্ষেত্রেও। তাদের ক্যাপাসিটিরকেও থ্রেটেন হয়েছে, এক্সেস করে গেছিল বলে তারা রিলিজ করেছে। 19 থেকে 22 আগস্ট এ 4 দিনে ফেনীতেই 435, কুমিল্লায় 557 এবং নোয়াখালীতে হয়েছে 605 মিলিমিটার বৃষ্টি, যা বিপদসীমার দ্বিগুণেরও বেশি। আধুনিক নির্ভরযোগ্যতার এই যুগে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে মনে করছেন ডক্টর আহমেদুল। ডাউনস্ট্রিমে আসি, এই পানি যদি এখানে বৃষ্টি হয় তাহলে নিচে কতটুকু পানি আসতে পারে, সেই মডেলটা আপস্ট্রিম পার্টের বেসিন মডেলটা আমাদের খুব একটা অ্যাকুরেট বা খুব একটা ভালো নয়। বিকজ আমাদের মেজারমেন্টস, আমরা যেসব মেজারমেন্ট বাউন্ডারিতে আছে সেই মেজারমেন্টসগুলি শুধু ওয়াটার লেভেল মাপছি, কিন্তু ফ্লো কতটুকু, পরিমাণ কতটুকু সেটা মাপি না। বিশেষ ভৌগোলিক অবস্থান, দুদেশের রেকর্ড বৃষ্টিপাত, নদী পানিপূর্ণ থাকা এবং সমুদ্রে এল নিনো ও লা লিনার প্রভাবই বন্যার মূল কারণ। তবে মোটা দাগে দুটি কারণকেই দায়ী করলেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুজ্জামান। সাম্প্রতিককালে বন্যার পিছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক এবং প্রতিবেশী রাষ্ট্রের নদী পানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আঞ্চলিক এবং একদম আমাদের লোকালাইজ স্থানীয় কারণ রয়েছে। সমস্যা উত্তরণে দুদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে পানি ব্যবস্থাপনা চুক্তিসহ চিহ্নিত সমস্যা সমাধান করার তাগিদ দিলেন তিনি। প্রতিকারের জন্য এই কারণগুলোকে একটি একটি করে আমাদের সমাধান করতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বাইল্যাটারাল ডিসকাশন করতে হবে এবং পানির ন্যায্য হিস্যার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যেমন যোগাযোগ করতে হবে, একইভাবে আমাদের যে বর্ডার লাইনে যেই আমাদের বাঁধগুলো রয়েছে সেগুলো যাতে বিধ্বংসী অবস্থায় না আসে। যুগোপযোগী নদী শাসনের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন এই পরিবেশ বিজ্ঞানী। নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
এবং আমাদের নদী ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 28 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 67 জনের মৃত্যু হলো। এদিকে বেশিরভাগ রোগী জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ অবস্থায় মশা নিধন ছাড়া কোনোভাবেই নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু পরিস্থিতি বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কয়েক বছর ধরে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা প্রতিরোধে সরকারের উদ্যোগ সফলতার মুখ দেখেনি, বরং সমালোচনার মুখে পড়েছে। গত বছর ডেঙ্গুতে ১৫০০-এর বেশি মানুষ প্রাণ হারায়। গত 28 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 67 জনের। এবছরও মশা নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সিটি কর্পোরেশনের যারা ওই যে কি কয় ওই যে পার্কিং টেকিং করে যে ওগুলা ওরকম আমার এই সপ্তাহের মধ্যে চোখে পড়ে নাই। আব্বু বাড়ির দিকে তো আমি মশারি টাঙাইতে ভুলে গেছিলাম। হাসপাতাল জুড়েই সাদা মশারি আর আক্রান্ত রোগীদের ক্লান্ত মলিন মুখ। গত 5 মাসের তুলনায় এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। মিরপুর এলাকা থেকে মশাই বেশি, তো অতএব আমরা অনেক সচেতন থাকি। সচেতনের পরও এরপরও মনে করেন একটু ডেঙ্গু কীভাবে যে কামড়ায় এটা বুঝতে পারি না, কিন্তু ডেঙ্গু আছে। 3টা নর্মাল নিয়েছি ওই আপনার কিনা এই স্যালাইন নেওয়ার পরে ডেঙ্গু কমতে আসে না। নরসিংদী বলে প্রায় বাসায় বাসায় ডেঙ্গু হচ্ছে। আমাদের ঘরে 4 জনের ডেঙ্গু হয়েছে। যেসব রোগীদের জটিলতা কম তাদেরকে বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গুর কারণে যদি কারো রক্তক্ষরণ হয়, যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে বা মুখ দিয়ে রক্ত পড়ে, পায়খানার সাথে যদি রক্ত যায় অথবা প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট প্রেশার কমে যাওয়ার কারণে সিনকোপের মতো হয়, পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় চেস্ট পেইন হয়, শ্বাসকষ্ট হয়। এগুলো যদি হয় তাড়াতাড়ি ইমিডিয়েটলি যেন হসপিটালে আমরা ভর্তি হয়, সেরকম অ্যাডভাইস দিয়ে ওই রোগীগুলো ছেড়ে দিই। আর যাদের এইগুলো অলরেডি থাকে অথবা পেশেন্ট শকে থাকে তাদেরকে আমরা হসপিটালাইজড হসপিটালে ভর্তি করে ম্যানেজমেন্টটা করি। মশা নিয়ন্ত্রণ কোনো অসম্ভব ব্যাপার নয়, শুধু প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। যারা এফেক্টেড হয়েছে তাদেরকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা করতে পারি, তাদেরকে যদি একটা আইসোলেট করতে পারি, তাহলে তাদের থেকে ডিজিজটা অন্যদিকে ট্রান্সমিট হওয়ার সম্ভাবনাটা কমে যায়। যেহেতু এটা একটা ভেক্টর বর্ন ডিজিজ এবং ভেক্টরটা হচ্ছে এডিস মশা, এডিস মশাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সাইকেলটা পুরোটাই ব্রেক হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলটা আরও ইজি হয়ে যাবে। বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশেই ডেঙ্গুতে এত মৃত্যুর রেকর্ড নেই। অসচেতনতার কারণে রোগীদের দেরিতে হাসপাতালে ভর্তি হওয়া এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেখানকার ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন? হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন আর চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মাহমুদ, আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। অর্থাৎ চট্টগ্রামে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে সেপ্টেম্বর মাসে। আমি যদি আপনাকে বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 26 জন নতুন করে ভর্তি হয়েছেন এবং একজন মারা গিয়েছেন। এর আগে শুক্রবারে কিন্তু একজন মারা গিয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়েছে, 15 জন হয়েছে। গত 8 মাসে 5 জন, আর শুধুমাত্র সেপ্টেম্বর মাসে 10 জনের মৃত্যু হয়েছে। এই যদি পুরো বছর অর্থাৎ চলতি বছরে মোট আক্রান্ত সংখ্যা 15,000 থেকে একটু বেশি, কিন্তু সেপ্টেম্বর মাসে এই 87 জন নতুন করে আক্রান্ত হয়েছে 1 মাসে এবং মারা গেছে 10 জন। এই চট্টগ্রামে যে সিভিল সার্জন রয়েছে তিনি বলছেন, অর্থাৎ চট্টগ্রামে যে হারে ডেঙ্গু রোগী বাড়ছে, তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ যে উপজেলাগুলোতে তারা আলাদা করে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে কিছুটা হলো ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা পাবেন। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে মাহমুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তার সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, তিস্তা নদীর পানি বাড়ছে, বন্যা হতে পারে কিনা আর কর্তৃপক্ষ কি বলছে?
জি মাহমুদ, আমি যদি বলি প্রথমেই যে আসলে গতকাল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আজকে সকাল 6টা ছিল বা তিস্তার পানি 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে 12টার যে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি যে পানি কমতে শুরু করেছে, অর্থাৎ এখন 3 সেন্টিমিটার, দুপুর 12টার পর 3 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে 3 সেন্টিমিটার পানি প্রবাহিত হলেও কিন্তু যে তিস্তার তীরবর্তী অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে যে পানি ঢুকে পড়েছে এবং পানি বন্দী হয়ে পড়েছে জেলার প্রায় 5,000 পরিবার। তো আসলে এই পানি প্রবেশ করার পর যে গ্রামীণ রাস্তাগুলো, আমি যদি বলি যে গ্রামীণ রাস্তাঘাট যেগুলো তলিয়ে গিয়েছে, এবং সেই সাথে তিস্তার পাড়ের মানুষ কিন্তু খুব মানবতার জীবনযাপন করছে গতকাল রাত থেকে। বিশেষ করে গরু ছাগল সব মিলিয়ে তারা কিন্তু দিনে দিনযাপন করছে। আমরা এখনো পর্যন্ত কোথাও এই বানভাসীদের মাঝে শুকনো খাবার বিতরণ করতে দেখতে পারিনি। সেই সাথে বানভাসীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত যে খড়কুটো জ্বালিয়ে বা চুলা জ্বালাতে পারছে না, তারা কিন্তু খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু খুব কষ্টে রয়েছে এই তিস্তাপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এরকম যে আজকে যে রোদের খরা থাকলে হয়তোবা পানি কমতে থাকবে, যদি অতি বৃষ্টি হয়, প্রবল বৃষ্টি হয়, তাহলে কিন্তু পানি বাড়তে পারে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু পানি কমতে শুরু করেছে, এমনটি জানিয়েছেন আমাকে পানি উন্নয়ন বোর্ড। তো মাহমুদ, এই ছিল আমার কাছে তিস্তাপাড়ার এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ৩টা৩২ দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তা জানানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রফেসর ইউনূস। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পূজাকে কেন্দ্র করে পতিত সরকারের প্রেতাত্মারা এক ধরনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়া মঞ্চে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর গয়েশ্বর এসব কথা বলেন। বিএনপির এই নেতা দাবি করেন, তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সবাই সজাগ রয়েছে। কোনো চক্রান্ত বিএনপি সফল হতে দেবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। আমাদের প্রিয় নেত্রী মাদক ডেমোক্রেসি হিসেবে যিনি অভিহিত সারা বিশ্বে, এবং তার প্রতি নির্যাতন, অত্যাচার এবং যে সকল মামলা প্রমাণ দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটা উপলব্ধি করতে পারবেন রাজনৈতিক প্রতিহিংসা পরিত্যক্ত করার জন্য তাদের প্রতি অবিচার করা হয়েছে। দীর্ঘ 7 বছর ধরে তারা ক্রমে বিদেশের দেশে এবং বিদায় রাখতে পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বাসী সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদের জন্য সর্বক্ষেত্রে অবদান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকাল 11টার দিকে আত্মসমর্পণ করতে আদালতে আসেন তিনি। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় 4 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। সকাল 7:15টার দিকে কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম, একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা ও হেলাল উদ্দিনের মেয়ে জুথি।
মাদারীপুরে সীমানা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে পূর্বরাস্তি এলাকার ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ। ফলে বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় পুরো এলাকা। এদিকে পাশের খালটিও ভরাট হয়ে যাওয়ায় দূর হচ্ছে না জলাবদ্ধতা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মাদারীপুর থেকে আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাস্তা আর ড্রেন না থাকায় বছরে 3 থেকে 4 মাস পানিবন্দী থাকেন এখানকার মানুষ। এছাড়া সড়কের পাশের খালটি দখল দূষণে ভরাট হওয়ায় বিপাকে আছেন এলাকার বাসিন্দারা। রাস্তায় খুব সমস্যা, পানি হয়ে যায়, কাদা ও খাল ভরে গেছে। বৃষ্টি একটু নামলেই মনে করেন আমাদের ঘরের ভিতর পানি যায় যায়। আর এই রাস্তায় তো আপনারা দেখছেন কি নোংরা আবর্জনা, এগুলো সব আমাদের বাড়ির মধ্যে পড়ে। আমাদের রাস্তাঘাট দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, বৃষ্টি হলে রাস্তাঘাট তলায় যায়, দেখেন আবর্জনার অবস্থা। বর্তমানে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ময়লা আবর্জনার দুর্গন্ধ, দুয়ে মিলে চরম দুর্ভোগে বাসিন্দারা। দ্রুত রাস্তা সহ ড্রেন নির্মাণের দাবি জানান তারা। সুন্দর একটা রাস্তা, পাশ দিয়ে ড্রেন হোক, বড় করে রাস্তা সেটা চাই আমাদের, তাহলে জনগণ মানুষের শান্তিমতো বসবাস করতে পারবে। রোডঘাটে পানি হয়ে যায়, আমরা বসবাস করতে খুবই সমস্যা, তাই আমাদের বিশেষ করে একটা রাস্তা খুবই দরকার। এখানে একটু দুর্ঘটনা ঘটলে একটা ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স এগুলো ঢোকার মতন কোনো সুযোগ সুবিধা নাই। ময়লার গন্ধ এখান থেকে মানুষ হাঁটতে পারে না। বেশি আমরা বেরিয়েতেই পারি না বাড়ির থেকে। আমরা আর কিছু চাই না, আমাকে রাস্তাটা ঠিক করে দেন। উপজেলা প্রশাসন বলছে জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিজিট করে যে বাস্তব অবস্থা দেখে যে কাদের সহযোগিতা নিয়ে কি অনুযায়ী সরকারি কি উপায়ে এটা ঠিক করা যায়, কি ব্যবস্থা নিলে জনগণের সুবিধা হবে সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখানে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্বরাস্তি এলাকার 500 পরিবারের বসবাস। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ হব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যা ও ভাঙনের সংখ্যায় মানুষ। ভারতকে দুষলেও বাংলাদেশের কিছু ব্যর্থতা রয়েছে বলছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, 28 দিনে 67 জনের মৃত্যু। মশা নিধন ছাড়া কোনোভাবেই নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু বলছেন চিকিৎসকরা। গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার দাবি বিএনপির। আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।